ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন হাদির হত্যাকারীদের রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ফোন পান তিনি। তাকে বলা হয় এই বিষয়টি যেন বাইরে জানাজানি না হয়। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। জানিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, তার মানে কি অমিত শাহ ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে? এর পিছনে কি তাহলে ভারতের হাতি রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমি তার নাম বলবো না, কারণ তার নাম বললে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। এর পরবর্তীতে বাংলাদেশের অসংখ্য মানুষ বলা শুরু করেছে নাম বলে মমতা, জানতে চাই জনতা। হ্যাঁ, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন কলকাতার সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আজ সকালে একটি জনসভায় অংশগ্রহণ করে সেখানে এই মন্তব্য করেছেন এবং ওসমান হাদির হত্যাকাণ্ড সম্পর্কে কে জড়িত, কে তাকে ফোন করেছিল, এই কথাগুলো তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। আমরা হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করব। এই বিচারহীনতার সংস্কৃতিতে আমরা জানি হাদি ভাইয়ের বিচার আস্তে আস্তে এটা ফেডেড হয়ে যাচ্ছে। আজকের যে অপরাধ সংগঠিত হয় সেই অপরাধও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় উনি ঘুমিয়ে আছেন। আসামির কাঠগড়ায় দাঁড় করাইতে না পারি, তাহলে আগামীর বাংলাদেশে আরেকটা যে রক্ষী বাহিনীর মতো বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষকে, জনসাধারণকে তার অধিকার থেকে বঞ্চিত করা হবে না, সেই আশঙ্কা মুক্ত না আমরা। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কালপিটদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা, আইনমন্ত্রীর দায়িত্ব এদের ফাঁসি নিশ্চিত করা। নাম্বার 1, মমতা ব্যানার্জি যে হুঁশিয়ারিটি ওপার থেকে উচ্চারণ করেছেন যে আমরা প্রত্যেকের নাম জানি, কাকে দিয়ে এই কাজটি করিয়েছেন অমিত শাহকে উদ্দেশ্য করে বলেছেন, কাকে দিয়ে আপনি এই কাজটি করেছেন আমরা সব জানি। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাদির হত্যাকে কেন্দ্র করে এমন একটা বিস্ফোরক মন্তব্য করেছে, যে মন্তব্যের কারণে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন কলকাতার সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আজ সকালে একটি জনসভায় অংশগ্রহণ করে সেখানে এই মন্তব্য করেছেন এবং ওসমান হাদির হত্যাকাণ্ড সম্পর্কে কে জড়িত, কে তাকে ফোন করেছিল, এই কথাগুলো তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। আর মমতা ব্যানার্জির এই বক্তব্যের পরে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আরেকটি বিষয়ে মন্তব্য, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এই দুটি বিষয়ের যোগসূত্রতা আছে, একটির সাথে আরেকটি জড়িত আছে। চলুন আমরা দুটি বিষয়ে আস্তে আস্তে আলোচনা করি এবং গভীরে প্রবেশ করে বোঝার চেষ্টা করি কি হয়েছে। দীর্ঘদিন ধরে ওসমান হাদির যারা সমর্থক এদেশে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের যারা লড়াকু সৈনিক, তারা ওসমান হাদি নিহত হবার পরে অত্যন্ত জোর দিয়ে দাবি করে আসছে যে এই হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত আছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রকাশ্য মদদে, প্রকাশ্য সহযোগিতায়, তাদের বিশাল ডিলিংস এর মাধ্যমে বাংলাদেশের কেউ এই কাজটি করে দিয়েছে, যার কারণে আজও পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার হয়েছে কিন্তু বিচার হচ্ছে না। সেই সাগর রুনির মতো তদন্ত রিপোর্ট বারবার পিছাচ্ছে। সাগর রুনির হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট এ পর্যন্ত সম্ভবত 149 বার পেছানো হয়েছে, কিন্তু আজ হোক কাল হোক এই হত্যাকাণ্ডের ক্লু উদ্ঘাটন হবেই হবে এবং তারই একটা ইঙ্গিত কিন্তু মমতা ব্যানার্জি আজকে দিয়ে দিয়েছেন। আচ্ছা, মমতা ব্যানার্জি কি বলেছেন আগে তার মুখ দিয়ে আসুন আমরা একটু শুনি, তারপরে আমরা ওই বিষয়ে একটু কথা বলি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। জানিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো করে আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন আপনারা? आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। তাহলে পরিষ্কার করে তিনি বললেন যেদিন ওই ফয়সাল এবং আলমগীর মেঘালয় থেকে গ্রেপ্তার হলো, গ্রেপ্তার হবার সাথে সাথে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতা ব্যানার্জিকে ফোন দিয়ে বলেছিলেন যে দিদি খবরদার, এটা নিয়ে তুমি আর মাথাচাড়া দিও না, এটা নিয়ে তুমি আর কোনো নাড়াচাড়া করো না, এটা তুমি এইখানেই চেপে যাও, নামটা তুমি বলো না।
আজ মমতা ব্যানার্জি তার উপরে যখন অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, মমতা ব্যানার্জি হেরে যাবার পরে তৃণমূল এবং সেখানকার মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন নিষ্পেষণ শুরু হয়েছে, এইগুলো দেখে তিনি আর ঠিক থাকতে পারেন নাই, নিজেকে স্থির রাখতে পারেন নাই, তিনি এই কথাটি বলে ফেলেছেন। তবে তিনি কারো নাম বলেন নাই, কিন্তু মমতা ব্যানার্জি বলেছে যে এই হত্যাকাণ্ড কে করেছে আমি প্রত্যেকের নাম জানি, কারা এর সাথে জড়িত, কাকে দিয়ে করানো হয়েছে, প্রত্যেকের নাম আমি জানি, কিন্তু আমি নামটি বলছি না। সময় সুযোগ এলে অবশ্যই ভবিষ্যতে আমি এই নামটি প্রকাশ করে দিব। এবং তখন সাংবাদিকরা বলছে, দিদি নামটি বলুন, নামটি বলুন। বলছে না, আমি যদি এই নামটি এখন উচ্চারণ করি তাহলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে, সুতরাং নামটি এখন বলছি না। তাহলে আমরা ধারণা করতে পারি ওসমান হাদি হত্যাকাণ্ড সংঘটিত হবার পরে ডাকসুর নেতৃত্বে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিদের নেতৃত্বে ভারতীয় দূতাবাস কিন্তু ঘেরাও করতে যাওয়া হয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়। তার মানে কি, এরা নিশ্চিত হয়েই কিন্তু সেখানে গিয়েছিল এবং এরা জানে এই কাজ ভারতীয় দূতাবাসের মাধ্যমেই ভারত সরকার বাংলাদেশের কাউকে, কোনো দালালকে, কোনো গাদ্দারকে দিয়ে এই কাজটি করিয়েছে, জানতো। এবং তাদের অভিযোগ কিন্তু পরিষ্কার, সেই অভিযোগেরই সত্যতা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল। মমতা ব্যানার্জি তার সত্যতা প্রমাণ করলেন। এখন মজার ব্যাপার একটা, মমতা ব্যানার্জি যখন এই বিস্ফোরক মন্তব্য ওপার থেকে করেছেন, ঠিক তার কিছুক্ষণ পরেই, অর্থাৎ আজ বিকেলে, মঙ্গলবার বিকেলে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সচিবালয়ে কর্মকর্তাদের সাথে এক বৈঠকে সেখানে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তার এই বক্তব্যের ভিতরে পুরো ভারতকে তুষ্ট করার, রাজি করার, খুশি করার একটা ইঙ্গিত আমরা পেয়েছি। আসুন আগে সালাউদ্দিন আহমেদের বক্তব্যটা একটু শুনি। আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন সে সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে খুশি হব। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোন রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইলিগেল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। আচ্ছা, এই যে সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিলেন সীমান্ত হত্যাকাণ্ডের ব্যাপারে, বিএসএফ কর্তৃক বাংলাদেশিদেরকে সীমান্তে নির্বিচারে হত্যা, এটি কিন্তু আজকের বিষয় নয়, দীর্ঘদিন ধরে এই বিষয়টি চলে আসছে। এ ব্যাপারে অনেক বৈঠক হয়েছে, চিঠি চালাচালি হয়েছে, কথা হয়েছে, ওয়াদা করেছে, ওয়াদার বরখেলাপ বারবার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই সীমান্ত হত্যা বন্ধ হয়নি। কিন্তু আজ সালাউদ্দিন আহমেদ তিনি তার বক্তব্যের মাধ্যমে মূলত বিএসএফকে বা ভারতকে একটা দায় মুক্তি দিয়ে দিলেন। তিনি বললেন যে না, আপনি বর্ডার কিলিং বলার আগে বর্ডার কিলিং সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যদি জানেন, সাংবাদিকদের বলছে যে আপনারা যদি বর্ডার কিলিং সম্পর্কে বিস্তারিত জেনে কথা বলেন তাহলে আমি খুশি হব। তিনি বর্ডার কিলিং এর একটা সংজ্ঞা দিয়েছেন, বলছেন যে তাদের দেশের ভিতরে বা সীমানার ভিতরে অথবা আমাদের সীমানার ভিতরে কেউ যদি অপরাধ সংগঠিত করতে যেয়ে মারা যায় তাহলে এটাকে তো বর্ডার কিলিং বলা হয় না। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কি বুঝাতে চান এটি কিন্তু এদেশের মানুষ বোঝে। তিনি মূলত তার এই বক্তব্য দুইটা কারণে তিনি এই বক্তব্য দিয়েছেন বলে ধারণা করা হয়। নাম্বার ওয়ান, মমতা ব্যানার্জি যে হুঁশিয়ারিটি ওপার থেকে উচ্চারণ করেছেন যে আমরা প্রত্যেকের নাম জানি, কাকে দিয়ে এই কাজটি করিয়েছেন, অমিত শাহকে উদ্দেশ্য করে বলেছেন, কাকে দিয়ে আপনি এই কাজটি করেছেন আমরা সব জানি, আমি প্রত্যেকের নাম জানি, আমি নাম বলে দেব। হয়তো হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীর ভিতরে কোনো ভয় বা কম্পন শুরু হয়েছে, তিনি হয়তো আগাম কোনো ঝড়ের বার্তা তিনি বুঝতে পেরেছেন, তিনি কোনো সতর্ক সংকেত হয়তো তিনি পেয়েছেন, যার কারণে তিনি আগেই একটু তোষামোদ করে নিলেন, একটু তেল মর্দন করে নিলেন, যাতে তারা একটু শান্ত হয়, ওই নামটা যেন আর উচ্চারিত না হয়। কারণ হয়তো এইখানে এমন কারো নাম চলে এসেছে যে নামটি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য অথবা বিএনপি সরকারের জন্য অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির দিকে ঠেলে দেবে। সুতরাং এই সুযোগে তিনি ভারতকে একটু তৈলমর্দন করে বর্ডার কিলিং সম্পর্কে তাদেরকে দায় মুক্তি দিয়ে তিনি ওইখানে একটু ছুরি ফেললেন বা একটা ইঙ্গিত তিনি ওখানে দিলেন যে আমরা তোমাদের পাশে আছি, চুপ থাকো, কথা বলো না। আর নাম্বার দুই হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য তিনি তার নিজ দায়িত্ব পালন করতে হয়তো চরমভাবে ব্যর্থ হচ্ছেন। এক্ষেত্রে তার আর কোনো কিছুই করার নাই। এই বর্ডার কিলিং বন্ধ করতে তার যে প্রচেষ্টা ছিল সবকিছুই শেষ করে ফেলেছেন। এইখানে তিনি গুনে পড়ে দেখেছেন এর আগে যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তারাও কিছু করতে পারে নাই, তিনিও কিছু করতে পারবেন না। সুতরাং কিছু করতে পারবেন না মানে আলটিমেটলি দায়টা যখন তার ঘাড়ে এসে পড়বে তখন তো এই দায়টা অবমুক্ত করতে হবে। সেই দায় মোচন থেকে, দায় এড়ানোর তাগিদেই তার উপরে যাতে কোনো দায় দায়িত্ব না আসে, কোনো দোষ না আসে, সুতরাং তিনি আগে ভাগেই বলে দিলেন যে
কোনটি সীমান্ত হত্যা এটি আগে আপনাদেরকে বুঝতে হবে। সবগুলোই সীমান্ত হত্যা নয়, এটি বর্ডার কিলিং নয়। এখানে বর্ডার কিলিং হচ্ছে না, পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছেন বর্ডার কিলিং হচ্ছে না। অথচ ফেলানির লাশ যখন কাঁটাতারে ঝুলেছিল, ওটা কি বর্ডার কিলিং ছিল না? ওটা কি অপরাধ সংগঠন করতে গিয়ে? স্বর্ণা দাসের হত্যাকাণ্ডটি এটা কি বর্ডার কিলিং ছিল না? সবই কি ওই দেশে অপরাধ সংগঠিত করতে গিয়ে এদেশের জনগণ নিহত হয়েছে? এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী আপনি নিজেই দীর্ঘদিন জোরপূর্বক অপহরণের শিকার হয়ে, যদি আপনার বক্তব্য সঠিক হয়ে থাকে, আপনি সেখানে আপনাকে পাচার করে দেওয়া হয়েছিল, পাঠিয়ে দেওয়া হয়েছিল, আপনাকে কি সেই দেশের আইন আদালত এগুলো মোকাবেলা করতে হয় নাই? তাহলে এই আইন কানুন কেন? যদি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে থাকে বা অপরাধ সংগঠন করে থাকে, তাহলে তো সেখানে তার আইন কানুন আছে, সেই আইনের ভিতর থেকে তার বিচার হবে, যেটি আপনার ক্ষেত্রে হয়েছিল। পৃথিবীর কোন দেশে এই আইন আছে যে কেউ একজন অন্য দেশের ভিতরে ঢুকলেই তাকে সাথে সাথে গুলি করে মেরে ফেলতে হবে? আছে? সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কাকে খুশি করার জন্য এবং কার মুখ বন্ধ করার জন্য, এটি বুঝতে আমার মনে হয় খুব বেশি জ্ঞানী হবার দরকার নেই। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। মঙ্গলবার 2রা জুন সদ্য সাবেক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং যিনি এখন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ছাড়বার প্রায় 1 মাস পর একটি বিশাল রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখছিলেন আজ কলকাতার ধর্মতলায়। তো সেখানে তিনি বাংলাদেশে সংঘটিত একটি বড় হত্যাকাণ্ড সম্পর্কে কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। আসলে তিনি সেই বড় হত্যাকাণ্ডের বিষয়ে ভারতের সংশ্লিষ্টতা, ভারত সরকারের সংশ্লিষ্টতা বিষয়ে একটি হাটে ভেঙে দেন বলতে গেলে। প্রিয় দর্শক শ্রোতা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা বলছিলেন তখন তিনি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম উল্লেখ করেননি, কিন্তু তার বক্তব্য থেকে পরিষ্কার বোঝা গেছে, দিবালোকের মতোই স্বচ্ছ ছিল বিষয়টি, যে তিনি ইঙ্গিত করছিলেন শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড সম্পর্কে, এবং সেখানে ভারত সরকারের সংশ্লিষ্টতা নিয়ে তিনি কথা বলেছেন, যা দস্তুর মতো চাঞ্চল্যকর এবং নড়ে চড়ে বসবার মতো বিষয়। যদিও আমাদের দেশে আগে থেকেই আমাদের অনেক মানুষ বিশ্বাস করছিলেন, বাংলাদেশের নাগরিকেরা, যে এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা আছে। তো সেইটি মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় কনফার্ম করলেন, ভারত সংশ্লিষ্টতা। তো তিনি যা বলছিলেন তার বক্তব্য যদি হুবহু আমরা শুনতে চাই, তাহলে তিনি বলছিলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, সত্য ভাণ্ডার। তিনি আরও বলেছেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সময়ে, প্রিয় দর্শক শ্রোতা, এটি গত বছরের ডিসেম্বরের কথা, 2025-এ, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে নিজে ফোন করে বলেছিলেন যে আপনার বেঙ্গল পুলিশকে বলুন ঘটনাটি যাতে বাইরে না আসে, কারণ ওসমান হাদিকে গুলি করার ইমিডিয়েট পর, প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমাদের মনে আছে, ঢাকার পল্টনের কালবার্ট রোড এলাকায় ওসমান হাদি যখন একটি 3 হুইলারে করে যাচ্ছিলেন, তাকে খুব কাছ থেকে 2জন মোটরসাইকেল আরোহী গুলি করেন, আর গুলি করেই তারা ভারতে পালিয়ে যান। আর সেই 2 আরোহী ছিলেন শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন। তারা ওখান থেকে সরাসরি মেঘালয়ের বর্ডার দিয়ে ভারতে ঢুকে পড়েন। সেটি কিন্তু আমাদের গোয়েন্দারাও সেই সময় বলেছিলেন। দেশের অনেক মানুষ তখন মানতে রাজি হননি। তারা বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টিকে ধামাচাপা দেবার জন্যে বা আপাতত গণরোষ থেকে পরিস্থিতি বাঁচাবার জন্যে সরকারি গল্পটি বানিয়েছে, যে তারা মেঘালয় দিয়ে ভারতে ঢুকে পড়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেটি কনফার্ম করলেন যে তারা মেঘালয় দিয়ে ভারতে ঢুকে পড়েছে, এবং এই সত্যটি গোপন করবার জন্যে, প্রকাশ না করবার জন্যে অমিত শাহ নিজে তাকে ফোন করেছে এবং বলেছেন এটি দেশের ব্যাপার, আপনার বেঙ্গল পুলিশকে বলুন চেপে যেতে বিষয়টি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের গোয়েন্দাদের যে আশঙ্কা ছিল বা সন্দেহ ছিল সেটি সত্য হয়েছে। মমতাও সে কথাই বললেন যে মেঘালয় দিয়েই তারা ভারতে ঢুকেছে। তো তিনি আরও কিছু কথা বলেন। তিনি বলেন, 3 মাসের মাথায় 2জনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করে পুলিশ, STF, স্পেশাল টাস্ক ফোর্স কলকাতা। ফয়সাল
করিম মাসুদ এবং আলমগীর হোসেন ভারতে পালিয়ে যাওয়ার পর এতদিন তো বলিনি, অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৃণমূল কংগ্রেসের উপর এখন মৌলবাদী হিন্দু জাতীয়তাবাদী ধর্মান্ধ দল বিজেপি এখন যে অত্যাচার নির্যাতন করছে পশ্চিমবঙ্গে, প্রিয় দর্শক শ্রোতা, সেগুলো তোমরা জানি। তো সেই প্রেক্ষিতে বলছিলেন যে নির্যাতনের মাত্রা বেড়ে গেছে, আমি এখন আর চুপ থাকবো না। তাই তিনি মুখ খুললেন বিজেপি সরকারের বিরুদ্ধে এবং বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য নিয়ে তিনি কথা বললেন। এবং তিনি বললেন, এখনো নাম বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের মানুষ উত্তাল হয়ে যাবে, আমি চাই না। প্রিয় দর্শক শ্রোতা, তিনি ইঙ্গিত করেছেন কিন্তু সুস্পষ্ট তথ্য দেননি। বাট এইটুকু বক্তব্য থেকে এই কথা সুস্পষ্ট হয়ে উঠেছে যে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের রাষ্ট্রীয় সংশ্লিষ্টতা রয়েছে। না হলে এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটি তৃণমূল কংগ্রেসের জাস্ট অন্য কোনো ওয়ার্ড সেক্রেটারি কিংবা এরকম কেউ না, খোদ মুখ্যমন্ত্রী, যিনি সদ্য সাবেক দাপটি মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী যখন বলেন কাকে দিয়ে গুলি করানো হয়েছিল, কে হুকুম দিয়েছে, সব জানি, নাম জানি, তখন আমাদের আর কিছুই সন্দেহ থাকে না, বুঝতে বাকি থাকে না যে তিনি সত্যিই বলছেন যা বলছেন। এবং আমাদের দেশের কোটি কোটি মানুষ যেই সত্যি নিজেরাই বিশ্বাস করতে শুরু করেছিলেন যে ওসমান হাদিকে প্রাণ দিতে হয়েছে ভারতীয় ষড়যন্ত্রের কারণে এবং ভারত সরকারের, বিজেপি সরকারের সরাসরি সংশ্লিষ্টতা আছে, তারা ভুল ভাবেননি, তারা ঠিকই ভেবেছিলেন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।